আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আজকে আমি প্রথম পত্রে 2 নাম্বার লেকচার নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা খুব একটা গুরুত্বপূর্ণ এবং কঠিন একটা বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আমরা আলোচনার বিষয়গুলো প্রথমে দেখে নেই। অধ্যায় 2, ওকে। ওয়ারেন হেস্টিংস ও নিয়ামক আইন সম্পর্কে আমরা ধারণা নেব। ইঙ্গ-মহীশূর যুদ্ধ, হায়দার আলী সম্পর্কে জানব। লর্ড কর্নওয়ালিস সম্পর্কে ধারণা দেব। চিরস্থায়ী বন্দোবস্তটা কি, এটা আজকে আমরা জানব। লর্ড ওয়েলেসলি অধীনতামূলক মিত্রতার নীতি, এটা বলতে কি বোঝায় আমরা জানব। ইঙ্গ-মহীশূর যুদ্ধ, টিপু সুলতান, এটা সম্পর্কে আমরা জানব। লর্ড কর্নওয়ালিস, এনার সংস্কার সম্পর্কে আমরা জানব। লর্ড উইলিয়াম বেন্টিং, এনার সংস্কার সমূহ সম্পর্কে আমরা ধারণা নেব। 1833 খ্রিস্টাব্দে সনদ আইন, এটা কি, কোন ধরনের সনদ আইন, এটা কত বছরের মেয়াদ বৃদ্ধি হয়েছিল, এগুলো সম্পর্কে আমরা আজকে ধারণা নেব। ওকে, আজকের ক্লাসটা খুবই মজার, তবে একটু বিষয়গুলো কঠিন, তবে আমি খুব সহজভাবে উপস্থাপন করেছি। আপনারা ইনশাল্লাহ ক্লাসটা এনজয় করবেন। ওকে, তাহলে চলুন মেইন ক্লাসে যাওয়া যাক। ওকে, প্রথমে দেখেন লর্ড কর্নওয়ালিস ও নিয়ামক আইন। লর্ড কর্নওয়ালিস উপমহাদেশে আসেন। তিনি আসার পরে ইনি কত বছর শাসন করেছে দেখেন। শাসনকাল হচ্ছে 1772 থেকে 1785। ওকে, মাত্র 13 বছর শাসন করছে। কত বছর? 13 বছর। 13 বছর লর্ড কর্নওয়ালিস ভারতবর্ষে 13 বছর শাসন করেছে। ভারতবর্ষে আসেন 18 বছর বয়সে। দেখছেন, 18 বছর বয়সে। আমরা জানি যে মোহাম্মদ বিন কাসেম ভারতবর্ষে আসা, অর্থাৎ সিন্ধু জয় করে কত বছর বয়সে? মাত্র 17 বছর বয়সে। ওকে, ঠিক ওই রকম ইনি 18 বছর বয়সে হচ্ছে ভারতবর্ষে আসে। ওকে, 18 বছর বয়সে ভারতবর্ষে এসে 13 বছর শাসন করে, চিন্তা করা যায়। 1772 সালে গভর্নর নিযুক্ত হন। তাহলে এই যে 1772 থেকে এনার যে আপনার হচ্ছে সময়কালটা শুরু হয়, এনার পদমর্যাদা কী ছিল? পদমর্যাদা কী ছিল? গভর্নর নাকি গভর্নর জেনারেল? গভর্নর নাকি গভর্নর জেনারেল? ওকে, এটা একটু খেয়াল রাখবেন। গভর্নর আর গভর্নর জেনারেল কিন্তু আলাদা দুটি পদ। ওকে, তার পদ কি গভর্নর জেনারেল ছিল নাকি গভর্নর ছিল? অবশ্যই গভর্নর ছিল। তাহলে পরীক্ষা যদি আসে ওয়ারেন হেস্টিংস কোন পদমর্যাদা অধিকারী ছিলেন, গভর্নর জেনারেল নাকি গভর্নর? অ্যান্সার হবে গভর্নর। কত সালে ক্ষমতায় আসে? 1772 সালে। ওকে, কত বছর বয়সে ভারতবর্ষে আসে? 18 বছর বয়সে এসে 13 বছর শাসন করে। ওকে, যে ছোট মানুষ মাত্র 18 বছর বয়সে আসে, তাকে অনেক কিছু ফেস করতে হয়, অনেক কিছু মোকাবেলা করতে হয়। অর্থাৎ তিনি কী কী অসুবিধার ভিতর পড়েছে আমরা এগুলো প্রথমে একটু দেখে নিই। ওকে, দেখেন, 76 দুর্ভিক্ষ মানে বোঝাচ্ছে 1776 সালে যে দুর্ভিক্ষ হয়। হ্যাঁ, তাহলে বোঝাই যাচ্ছে যে 1776 সালে দুর্ভিক্ষ কতটা ভয়াবহ ছিল। 1776 বাংলা বললে হবে 1350 সাল, ইংলিশ বললে হবে 1776, এটাকে বলা হয় 76-এর দুর্ভিক্ষ, আর বাংলা সাল বললে হবে 1350। এই 76-এর দুর্ভিক্ষ হচ্ছে 1 কোটি লোক মারা যায়। তৎকালীন সময়ে লোক ছিল হচ্ছে আপনার 3 কোটি। কত কোটি? 3 কোটি লোক ছিল। 3 কোটি লোকের ভিতর 1 কোটি মারা যায়। তাহলে মারা যায় কত? মারা যায় হচ্ছে 3 ভাগের 1 ভাগ লোক মারা যায়। তাহলে ওই সময়ে মানুষ ছিল মাত্র 3 কোটি। 3 কোটির ভিতরে 1 ভাগ মারা যায়, অর্থাৎ 1 কোটি লোক মারা যায়। কিসে মারা যায়? দুর্ভিক্ষে। সেই দুর্ভিক্ষ কত সালে হয়? বাংলা সাল বললে 1350, আর ইংলিশ বললে হবে 1776 সালে। তাহলে দেখেন, সবচেয়ে বেশি অসুবিধায় পড়ে কোনটা? তিনি হচ্ছে আপনার দুর্ভিক্ষে পড়ে। ওকে, দ্বৈত শাসনের ফলে প্রশাসনিক জটিলতা সৃষ্টি ও অর্থনৈতিক মন্দার সৃষ্টি হয়। দ্বৈত শাসনটা কি? এই দ্বৈত শাসন কে প্রবর্তন করে? দ্বৈত শাসন প্রবর্তন করে হচ্ছে লর্ড ক্লাইভ। দ্বৈত শাসনটা কি? দ্বৈত শাসন হচ্ছে একজনের হাতে রাজস্ব ক্ষমতা আর একজনের কাছে হচ্ছে আপনার বিচারের ক্ষমতা। অর্থাৎ ইংরেজদের কাছে ছিল হচ্ছে আপনার রাজস্ব ক্ষমতা, আর বিচার ছিল হচ্ছে নবাবের ক্ষমতা। অর্থাৎ ক্ষমতা দুইজনের কাছে ছিল, অর্থাৎ দুইজন দুটা শাসন করতো। এই জন্য এটাকে বলা হচ্ছে দ্বৈত শাসন। ওকে, যার ফলে কি হচ্ছে আপনার প্রশাসনিক অর্থনৈতিক মন্দা হয়। একে তো হচ্ছে দুর্ভিক্ষ, একে তো আবার হচ্ছে এই দ্বৈত শাসনের ফলে আপনার হচ্ছে মন্দা হয়। ওকে, মারাঠা শক্তির উত্থান হয়। মারাঠাকে বলা হয় হচ্ছে বর্গী। কি বলা হচ্ছে? বর্গী। তাহলে বর্গী বলতে আমরা কাদের বুঝি? মারাঠাদের বুঝি। এরা অনেক ধূর্ত ছিল এবং এই মারাঠারা অনেক যোদ্ধাবাজ জাতি। এদের সঙ্গে পেরে ওঠা খুব কঠিন ছিল। এবার আসেন, আমরা ছোটোবেলায় কিন্তু একটা কবিতা শুনেছি যে এরকম কবিতা হচ্ছে আপনার কি বলে এটাকে,
ছড়া আমাদের বাবা মা বলতো যে হচ্ছে ঘুম পাড়ালো পাড়া জোড়ালো বর্গি এলো দেশে, এরকম একটা কবিতা আছে না? এই ছড়াটা কিন্তু এই মারাঠা অর্থাৎ বর্গীদেরকে উদ্দেশ্য করে লেখা। ওকে, এবার দেখেন নেক্সট স্লাইডে দেখেন হেস্টিংসের অভ্যন্তরীণ নীতি সম্পর্কে আমরা জানবো। খুব একটা করে মনে রাখবেন, দ্বৈত শাসন প্রবর্তন করেন হচ্ছে আপনার ক্লাইভ। দ্বৈত শাসন প্রবর্তন কে করে? প্রবর্তন হচ্ছে ক্লাইভ। প্রবর্তন করেন হচ্ছে আপনার ক্লাইভ। কিন্তু দ্বৈত শাসন হচ্ছে আপনার রহিত কে করে? রহিত করেন হচ্ছে আপনার হেস্টিংস। খুব ভালো করে মনে রাখবেন, দ্বৈত শাসন প্রবর্তন করেন লর্ড ক্লাইভ, কিন্তু দ্বৈত শাসন রহিত অর্থাৎ বিলোপ করেন হচ্ছে ওয়ারেন হেস্টিংস। ওকে, এবার দেখেন এই দ্বৈত শাসনের ফলে কি হয়? কোম্পানি ভাবমূর্তি নষ্ট হয়। কারণ অনেক তারা রাজস্ব, যেহেতু রাজস্ব তারা সংগ্রহ করে, যার ফলে তারা হচ্ছে অনেক অবৈধ কাজে জড়িয়ে পড়ে। এবং বাংলা বিহার নবাবের পদ দুটি বাতিল করে রাজস্ব দেওয়ানি দায়িত্ব কোম্পানির অধীনে নিয়ে আসেন। এবং পরে কি করা হয়? বাংলা ও বিহার, কোন দুটি রাজ্য? বাংলা ও বিহারের নবাবের দুটি পদ বাতিল করে রাজস্ব দেওয়ানি দায়িত্ব কোম্পানির অধীনে নিয়ে আসা হয়। ওকে, তাও দেখেন রাজস্ব সংস্কার, তিনি কি সংস্কার করেন? তিনি হচ্ছে রাজস্ব সংস্কার করেন, দ্বৈত শাসন অবসান করেন। এই রাজস্ব সংস্কারটা কি, এটা দেখে নিই। এটা হেস্টিংসের একটি গুরুত্বপূর্ণ সংস্কার। তাহলে ওয়ারেন হেস্টিংসের একটি গুরুত্বপূর্ণ সংস্কার কোনটি? দ্বৈত শাসনের অবসান নাকি রাজস্ব সংস্কার? অবশ্যই অ্যান্সার হবে রাজস্ব সংস্কার। তিনি কালেক্টর উপাধিধারী। কি উপাধিধারী? কালেক্টর। কালেক্ট মানে কি? সংগ্রহ করা। যে সংগ্রহ করে, সংগ্রহকারী, ইংরেজিতে তাকে বলা হয় কালেক্টর। কালেক্টর উপাধিধারী ইংরেজ কর্মচারীদের হাতে রাজস্ব আদায়ের ভার অর্পণ করেন। তাহলে রাজস্ব আদায়ের ভার কাদের ওপর অর্পণ করেন? কালেক্টরদের কাছে। ওকে, দুর্নীতি দমন ও সুষ্ঠু পরিচালনার জন্য রাজকোষ মুর্শিদাবাদ থেকে কোথায় নিয়ে আসেন? মুর্শিদাবাদ থেকে হচ্ছে কলকাতা নিয়ে আসেন। খুবই একটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই রাজস্ব সংস্কারটা কিন্তু পরীক্ষা আসার মতো একটা টপিক। তাহলে তিনি কি করেন? দুর্নীতি দমন ও সুষ্ঠু পরিচালনার জন্য তিনি হচ্ছে মুর্শিদাবাদ থেকে কলকাতাতে নিয়ে আসেন। ওকে, রাজকোষ পরীক্ষা যদি আসে, রাজকোষ মুর্শিদাবাদ থেকে কলকাতায় স্থানান্তর কে করে? ওয়ারেন হেস্টিংস। কেন করে? কারণ দুর্নীতি ও সুষ্ঠু পরিচালনার জন্য। এটা খুবই একটা ইম্পর্টেন্ট। ওকে, বোর্ড অফ রিভিনিউ রিভিনিউ মানে কি? রাজস্ব। তাহলে বোর্ড অফ রিভিনিউর বাংলা হচ্ছে রাজস্ব বোর্ড। তাহলে এখান থেকে এমসিকিউ যদি আসে, রাজস্ব বোর্ড কে গঠন করে? অ্যান্সার হবে হেস্টিংস, ওয়ারেন হেস্টিংস। হেস্টিংসের পুনরূপ হচ্ছে লর্ড ওয়ারেন হেস্টিংস। তাহলে দেখেন তো রাজস্ব বোর্ড কে গঠন করে? এমসিকিউ কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে রাজস্ব বোর্ড গঠন করে লর্ড হেস্টিংস। এবার দেখেন পাঁচশালাটা কি বলতে আমরা কি বুঝি? বর্তমানে দেখেন বাজেট পেশ করে কয় বছরের জন্য? 1 বছরের জন্য। ঠিক ওই রকম সেই সময় হচ্ছে আপনার এই ওয়ারেন হেস্টিংস হচ্ছে পাঠশালা চালু করে। পাঠশালা হচ্ছে কি? এখন থেকে পরবর্তী 5 বছরের জন্য অর্থনৈতিক বিষয়ে যে পরিকল্পনা, এটাকে বলা হচ্ছে পাঠশালা। তারা 10 শালাটা কি? 10 শালা হচ্ছে পরবর্তী 10 বছরের জন্য অর্থনীতি নিয়ে যে চিন্তাভাবনা, অর্থাৎ পরবর্তী আমরা কোন বিষয়কে আমরা উন্নয়ন করব, কোন বিষয়ে আমরা জোর দেব, ফোকাস করব, এটা হচ্ছে আপনার 5 শালা অথবা 10 শালা। ওকে, তাহলে 5 শালা বন্দোবস্ত চালু করেন। পরবর্তীকালে এই ব্যবস্থার কুফল লক্ষ্য করে কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা প্রচলন করেন। তাহলে চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা প্রচলন কে করেন? লর্ড ওয়ারেন হেস্টিংস। কত সালে করে? 1793 সালে। তাহলে চিরস্থায়ী বন্দোবস্ত কত সালে করা হয়? 1793। কে করে? লর্ড ওয়ারেন হেস্টিংস। ওকে, দেখেন 1793 সালে হচ্ছে লর্ড ওয়ারেন হেস্টিংস চিরস্থায়ী বন্দোবস্ত চালু করে। ওকে, এবার দেখেন বিচার বিভাগের সংস্কার। তার একটা উল্লেখযোগ্য কাজ ছিল হচ্ছে বিচার বিভাগের সংস্কার। হেস্টিংস বিচার বিভাগকে রাজস্ব বিভাগ থেকে পৃথক করে প্রত্যেক জেলায় একটি করে তিনি হচ্ছে হেস্টিংস বিচার বিভাগকে রাজস্ব বিভাগ থেকে পৃথক করেন। ভাই এটুকু একটু কাটবেন, এখানে একটু তথ্য মিস্টেক হয়েছিল। ওকে, তো দেখেন হেস্টিংস বিচার বিভাগকে রাজস্ব বিভাগ থেকে পৃথক করে প্রত্যেক জেলায় কি করেন? প্রত্যেক জেলায় একটি করে
আচ্ছা এখানে লিখে প্রত্যেক জেলায় একটি করে দেওয়ানি দেওয়ানি ও ফৌজদারি আদালত গঠন করেন। তাহলে ওয়ারেন হেস্টিংস কি করেন, তিনি তিনি বিচার বিভাগকে রাজস্ব বিভাগ থেকে আলাদা করেন। তাহলে খুবই খুবই একটা ইম্পর্টেন্ট তথ্য। তার একটা উল্লেখযোগ্য সংস্কার হচ্ছে বিচার বিভাগের সংস্কার। তিনি বিচার বিভাগকে রাজস্ব বিভাগ থেকে আলাদা করে কি করেন, তিনি হচ্ছে দেওয়ানি ও ফৌজদারি নামে দুটো আদালত গঠন করেন। ওকে, দেওয়ানিটা কি, ফৌজদারিটা কি এটা একটু বুঝাই। দেওয়ানিটা একটু বোঝেন। দেওয়ানি মামলা কি, ফৌজদারি মামলা কি? ফৌজদারি দেওয়ানি হচ্ছে অর্থ সংক্রান্ত মামলা, অর্থাৎ আমি আপনার কাছে থেকে 1 কোটি টাকা নিয়েছি কিন্তু টাকা দিচ্ছি না, অথবা টাকা মেরে নিয়েছি। ওকে, এই সংক্রান্ত যদি আমরা মামলা করি সেটা হবে অর্থ সংক্রান্ত মামলা, অর্থাৎ দেওয়ানি মামলা। আর ফৌজদারি মামলা হচ্ছে হত্যা, মারামারি, এগুলো হচ্ছে আপনার মারামারি এগুলো হচ্ছে আপনার ফৌজদারি মামলা। ওকে, তাহলে ফৌজদারি কি আর দেওয়ানিটা কি, আশা করি সব বুঝতে পেরেছেন। ফৌজদারি হচ্ছে দেওয়ানি। ওকে, দেওয়ানি ফৌজদারি আদালত স্থাপন করেন। ওকে, এটা এখানে লেখা আছে, আমি এখানে লিখে দিয়েছি। কিন্তু হচ্ছে দেওয়ানি ফৌজদারি আদালত স্থাপন করেন। দেওয়ানি বিচারে ভার কালেক্টর হাতে। তাহলে দেওয়ানির বিচারে ভার কাদের হাতে দিয়েছেন? কালেক্টরের হাতে দিয়েছেন। এবং ফৌজদারি বিচার কাদের কাছে দিয়েছেন? তার দেশীয় বিচারকদের কাছে। অর্থাৎ ফৌজদারি কাদের কাছে দিয়েছেন? জাজ, জাজ মানে হচ্ছে বিচারক। ওকে, একটু খেয়াল রাখেন, দেওয়ানি হচ্ছে যারা অর্থ সংক্রান্ত রায় দেয় মামলা, সেটা হচ্ছে দেওয়ানি মামলা। আর হত্যা মারামারি বিষয়ক যে মামলা সেটা হচ্ছে ফৌজদারি মামলা। তাহলে দেওয়ানিটা কাদের কাছে দেওয়া হয়েছিল? কালেক্টরদের কাছে। আর ফৌজদারি হচ্ছে জাজ অর্থাৎ বিচারকদের কাছে দেওয়া হয়েছিল। ওকে, তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছেন। এই রাজস্ব সংস্কার এবং এই বিচার বিভাগের সংস্কার, এই দুটো খুবই খুবই ইম্পর্টেন্ট। ওকে, এখান থেকে কিন্তু তথ্য আসবেই। ওকে, এবার দেখেন অর্থনৈতিক সংস্কার, এটা খুবই ইম্পর্টেন্ট। দুর্ভিক্ষ কবলিত বাংলা, অর্থাৎ তার আমলে যে হচ্ছে 76 মনন্তর মানে দুর্ভিক্ষ হয়। বাংলা অর্থনৈতিক অবস্থার উন্নতিকল্পে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছেন। যখন তার আমলে 1776 সালে 76 মনন্তর মানে দুর্ভিক্ষটা হয়, সেই দুর্ভিক্ষ কেটে ওঠার জন্য কোন তিনি অর্থনৈতিক পদক্ষেপ নিয়েছেন আমরা একটু দেখি। মোগল সম্রাট শাহ আলমের দেয়া বাৎসরিক 26 লক্ষ টাকা ভাতা বন্ধ করে দেন। ওকে, তিনি হচ্ছে মোগল সম্রাট শাহ আলমের কাছে 26 লক্ষ টাকা হচ্ছে দিতেন, অর্থাৎ সেই আমলে হচ্ছে মোগলদের কাছে টাকা দেওয়া লাগতো, 26 লক্ষ টাকার মাসে দিতেন। কিন্তু তার আমলে যে দুর্ভিক্ষ হওয়ার ফলে তিনি কি করে, এই 26 লক্ষ টাকা দেওয়া বন্ধ করে দেন। আর তিনি কি করেন, এলাহাবাদ ও কারা জেলা দুটি কি করেন, দুটি অযোধ্যার নবাব, কার নবাব? অযোধ্যার নবাব সুজাউদ্দিনকে 50 লক্ষ টাকার বিনিময়ে প্রদান করেন। 50 লক্ষ টাকার বিনিময়ে প্রদান করেন। তাহলে এলাহাবাদ এবং কারা, এই দুটো জেলা হচ্ছে অযোধ্যার নবাব। তাহলে অযোধ্যার নবাব কে ছিল তৎকালীন? সুজাউদ্দিন। এই সুজাউদ্দিনকে কত লক্ষ টাকার বিনিময়ে প্রদান করেন? 50 লক্ষ টাকার বিনিময়ে প্রদান করেন। এবং তিনি কি করেন, মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলমের কাছে যে বাৎসরিক 26 লক্ষ টাকা দিতেন, এটা তিনি বন্ধ করে দেন। তাহলে আমরা দেখেছি অর্থনীতি সংস্কার, বিচার বিভাগের সংস্কার এবং রাজস্ব সংস্কার, এই 3টা সংস্কার খুবই খুবই ইম্পর্টেন্ট ছিল। ওকে, আশা করি এই কয়টা বুঝতে পেরেছেন। ওকে, এবার দেখেন হেস্টিংসের পররাষ্ট্রনীতি, অর্থাৎ হেস্টিংসের ফরেন পলিসিটা কী ছিল আমরা একটু দেখি। হেস্টিংস গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণ করে পররাষ্ট্র বা সীমান্ত নীতি বিষয়ে কিছু পরিবর্তন সাধন করেন। ওকে, পররাষ্ট্রকে বলা হচ্ছে সীমান্ত নীতি। ওকে, অযোধ্যা নীতি, কি নীতি? অযোধ্যা নীতি, অর্থাৎ অযোধ্যা একটা জায়গার নাম, ভারতের একটি জায়গার নাম হচ্ছে অযোধ্যা।
তিনি সম্ভাব্য মারাঠা আক্রমণ প্রতিহত করার জন্য, কাদের আক্রমণ প্রতিহত করার জন্য? মারাঠাদের আক্রমণ প্রতিহত করার জন্য অযোধ্যাকে ঢাল হিসেবে ব্যবহার করতে, কি হিসেবে ব্যবহার করতে? ঢাল হিসেবে ব্যবহার করতে সচেষ্ট হন। অর্থাৎ মারাঠারা যেন তার রাজ্যে আক্রমণ না করে, তিনি কি করে? অযোধ্যাকে ঢাল হিসেবে ব্যবহার করেন। এই লক্ষ্যে তিনি সম্রাট শাহ আলমকে দেওয়া বাৎসরিক 26 লক্ষ টাকা বন্ধ করে দেন। কত লক্ষ টাকা বন্ধ করে দেন? 26 লক্ষ টাকা বন্ধ করে দেন। এই লাইনটা আমি অর্থনীতি সংস্কারের সময় দেখেছি। এবং তার নিকট থেকে বারাণসী সন্ধি দ্বারা, কি সন্ধি দ্বারা? একটা জায়গার নাম হচ্ছে বারাণসী, যারা একটু ইন্ডিয়াতে গিয়েছেন তারা হয়তো জানবেন। একটা জায়গার নাম হচ্ছে বারাণসী, সেই জায়গায় যে সন্ধি হয়েছিল তাকে বলা হচ্ছে বারাণসী সন্ধি। তার নিকট থেকে বারাণসী সন্ধির দ্বারা কারা ও এলাহাবাদ, কারা একটা জেলা না, কারা এলাহাবাদ কেড়ে নিয়ে বাৎসরিক 50 লক্ষ টাকার বিনিময়ে অযোধ্যার নবাব সুজাউদ্দিনকে প্রদান করেন। কত লক্ষ টাকার বিনিময়ে? 50 লক্ষ টাকার বিনিময়ে, যা আমি একটু আগেই লিখেছি। এই তো 50 লক্ষ টাকার বিনিময়ে প্রদান করেন। এই সংক্রান্ত চুক্তিটির নাম বারাণসী সন্ধি। তাহলে বারাণসী সন্ধি বলতে কি বোঝো? এই লাইনটা একটু তুলে দেবেন। এটা হচ্ছে অনুধাবন আসতে পারে, এখান থেকে দুটো কোশ্চেন হতে পারে। বলতে পারে যে হচ্ছে বারাণসী সন্ধি সম্পর্কে লিখো, অথবা বলতে পারে হেস্টিংসের অযোধ্যা নীতি সম্পর্কে লিখো। আচ্ছা, একটু দেখেন এ সংক্রান্ত চুক্তিটির নাম হচ্ছে বারাণসীর চুক্তি। ওকে, এই সন্ধিতে আর একটু উল্লেখ করেন যে প্রয়োজন বোধে ব্রিটিশ সৈন্য অযোধ্যার নবাব, অর্থাৎ অযোধ্যার নবাব ছিল হচ্ছে আপনার এই সম্রাট নবাব সুজাউদ্দিন। এই সুজাউদ্দিনকে কী করবে? সাহায্য করবে ও অর্থ দেবে, সাহায্য করবে। কত বড় চালাক! ওকে, তাহলে অযোধ্যা নীতিটা আমি আরেকবার দেখি। মারাঠারা যেন আক্রমণ করতে পারে এই আশঙ্কা তিনি বোধ করেন, সেই জন্য হচ্ছে অযোধ্যাকে ঢাল হিসেবে ব্যবহার করেন। এবং এই লক্ষ্যে তিনি সম্রাট শাহ আলমের দেওয়া বাৎসরিক 26 লক্ষ টাকা বন্ধ করে দেন এবং তার নিকট থেকে বারাণসীর সন্ধি দ্বারা কারো এলাহাবাদ কেড়ে নিয়ে বাৎসরিক 50 লক্ষ টাকার বিনিময়ে অযোধ্যার নবাব সুজাউদ্দৌলাকে প্রদান করেন। এই সংক্রান্ত চুক্তিটির নাম হচ্ছে বারাণসীর সন্ধি। এই সন্ধিতে আরও উল্লেখ থাকে যে প্রয়োজনে ব্রিটিশ সৈন্য অযোধ্যা নবাবকে প্রয়োজনে কিন্তু প্রয়োজন বোধে, যদি প্রয়োজন হয়, ইফ ইট ইজ নেসেসারি, তখন কি করবে? সাহায্য করবে। এবার দেখেন হেস্টিংসের পররাষ্ট্রনীতি আরেকটা তথ্য দেখেন, রোহিলা যুদ্ধ। কি যুদ্ধ? রোহিলা যুদ্ধ একটা জায়গার নাম। যুক্তপ্রদেশের অধিবাসীরা রোহিলা আফগান নামে পরিচিত। কোন প্রদেশের? এই যুক্তপ্রদেশের অধিবাসীরা রোহিলা আফগান নামে পরিচিত। এই যুদ্ধ ছিল তার আমার উল্লেখযোগ্য ঘটনা। ওকে, রোহিলা যুদ্ধ। তাহলে রোহিলা যুদ্ধ কারা? আফগানরা, রোহিলা আফগানরা। ওকে, প্রথম ইঙ্গ যুদ্ধ, আচ্ছা এটা হচ্ছে প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধ। কি যুদ্ধ? ইঙ্গ মহীশূর যুদ্ধ। আর একটা হচ্ছে মারাঠা যুদ্ধ। মারাঠা যুদ্ধ ইংরেজ ও মারাঠার মধ্যে যুদ্ধ হয়। তাহলে মারাঠা যুদ্ধ কাদের মাঝে হয়? মারাঠা যুদ্ধ হয় ইংরেজ ও মারাঠাদের মাঝে হয়। ইংরেজরা যুদ্ধে পরাজিত হয়। তাহলে এই যুদ্ধে পরাজিত হয় কে? ইংরেজরা। আর জয়ী হয় কে? মারাঠারা। হলে হেস্টিংস সন্ধি প্রত্যাহার করে পুনরায় যুদ্ধ হয়। অর্থাৎ হেস্টিংস যখন পুনরায় আপনার হচ্ছে পরাজিত হয়, তিনি সন্ধি প্রত্যাহার করে আবার যুদ্ধ হয়। সলবাইয়ের সন্ধির মাধ্যমে শেষ হয়। ওকে, পরে আবার যুদ্ধ হলে কোন সন্ধির মাধ্যমে শেষ হয়? আবার একটা সন্ধি হয়, সেই সন্ধির নাম হচ্ছে সলবাইয়ের সন্ধি, একটা জায়গার নাম। তাহলে মারাঠা যুদ্ধ কাদের মাঝে হয়? মারাঠা যুদ্ধ হয় হচ্ছে ইংরেজদের এবং মারাঠাদের মাঝে হয়। মারাঠারা যখন জয়ী হয় এবং ইংরেজরা যখন পরাজিত হয়, তখন কি করে? এই ওয়ারেন হেস্টিংস সন্ধি প্রত্যাহার করে আবার যুদ্ধ শুরু করার পরে আবার কি করে? সলবাইয়ের সন্ধির মাধ্যমে, অর্থাৎ সলবাইয়ের চুক্তির মাধ্যমে এই যুদ্ধটা হচ্ছে আপনার মারাঠা যুদ্ধটা শেষ হয়। রেগুলেটিং অ্যাক্টটা দেখেন, ইংরেজদের ক্ষুণ্ণ রাখতে লর্ড নর্থ, কি নাম? লর্ড নর্থ মানে কি? কোন দিক? নাম দেখছেন? লর্ড নর্থ এই আইন প্রণয়ন করেন। তাহলে এই আইন কে প্রণয়ন করেন? লর্ড নর্থ। এই আইনের মেয়াদ ছিল হচ্ছে 20 বছর। কয় বছর? তাহলে লর্ড নর্থ কোন আইন প্রণয়ন করেন? লর্ড নর্থ হচ্ছে রেগুলেটিং আইন প্রণয়ন করেন। এই আইনের মেয়াদ ছিল কত বছর? এই আইনের মেয়াদ ছিল মাত্র 20 বছর। ওকে, উল্লেখযোগ্য ধারা, এই আইনের কয়েকটি উল্লেখযোগ্য ধারা দেখি। এই বোর্ডে এক নাম্বার দেখেন বোর্ড অফ ডাইরেক্টরের
সদস্য 24 জনের নিয়ে আসা হয়। কিন্তু আগে বোর্ড অফ ডাইরেক্টরের সদস্য অনেক ছিল, কিন্তু তা কি করা হয়, মাত্র 24 জনের নিয়ে আসা হয়। ওকে, 2 নাম্বার দেখেন বোম্বাই মানে মুম্বাই, বোম্বাই ও মাদ্রাস মানে চেন্নাই। প্রেসিডেন্সির ওপর গভর্নর জেনারেল এবং কাউন্সিলকে দায়িত্ব দেওয়া হয়। তাহলে প্রেসিডেন্সির ওপর কাদের দায়িত্ব দেওয়া হয়, গভর্নর জেনারেল এবং কাউন্সিলকে দায়িত্ব দেওয়া হয়। এই আইনের ফলে হেস্টিংস বাংলা প্রথম গভর্নর নিযুক্ত হন। খুব একটা ইম্পর্টেন্ট তথ্য দেখেন, কোন আইনের ফলে হেস্টিংস বাংলা গভর্নর নিযুক্ত হন, রেগুলেটিং আইনের মাধ্যমে। এবং কি করে তিনি, তাহলে পরীক্ষা যদি আসে তাহলে বাংলা প্রথম গভর্নর কি, বাংলা প্রথম গভর্নর কে, তাহলে বাংলা প্রথম গভর্নর হচ্ছে লর্ড ওয়ারেন হেস্টিংস। ওকে, তাহলে এই আইনের মাধ্যমে অর্থাৎ রেগুলেটিং আইনের মাধ্যমে তিনি হচ্ছে আপনার বাংলার গভর্নর নিযুক্ত হন। ওকে, তাহলে তিনি কী করেন, 2 নম্বর ধারা হচ্ছে মুম্বাই মাদ্রাস অর্থাৎ মুম্বাই এবং চেন্নাইয়ের প্রেসিডেন্সির উপর গভর্নর জেনারেল এবং কাউন্সিলকে দায়িত্ব দেন। এটাই হচ্ছে মেইনলি রেগুলেটিং অ্যাক্ট। ওকে, এবার দেখেন এই আইনের ত্রুটি। এই আইনের যেমন সুবিধা ছিল, বৈশিষ্ট্য ভালো ছিল, কিন্তু এখানে কিছু ত্রুটি অর্থাৎ অসুবিধা ছিল। কী কী অসুবিধা দেখেন, গভর্নর জেনারেল ও কাউন্সিলের সদস্যের মধ্যে ভাগ করে দেওয়া হয়নি, অর্থাৎ কে কোন জায়গার মধ্যে কাজ করবে, অর্থাৎ কার ক্ষমতা কত দূর, কার ক্ষমতা কার নিচ্ছে, এই জায়গাটা ভাগ করে দেওয়া হয়নি, যার ফলে কী হয়, তাদের মাঝে দ্বন্দ্ব দেখা দেয়। সুপ্রিম কোর্টের বিচারপতির ক্ষমতা অনির্দিষ্টকরণ করা হয়, মানে সুপ্রিম কোর্টের কোনো বিচারক মানে ক্ষমতা কার কত পর্যন্ত এটা কোনো নির্দিষ্ট করে দেওয়া হয়নি। এই দুটো আরও অনেকগুলো ছিল, আমি উল্লেখযোগ্য মানে ত্রুটি অর্থাৎ সমস্যাগুলো লিখেছি। অর্থাৎ তিনি কী করেন, সুপ্রিম কোর্টের বিচারপতির ক্ষমতা অনির্দিষ্ট করেন এবং এই কাউন্সিল এবং গভর্নর জেনারেলের মাঝে যে ক্ষমতা এটা তিনি ভাগ করে দেননি। ওকে, যার ফলে আইন পড়ে অনেক সমস্যা পড়ে। ইঙ্গ মহীশূর যুদ্ধ, কি যুদ্ধ, ইঙ্গ মহীশূর যুদ্ধ। হায়দার আলীটা কি, হায়দার আলীকে আপনারা চিনবেন না, আমি যদি বলি টিপু সুলতান, কি সুলতান, টিপু সুলতান, মহীশূরের টিপু সুলতান, তাহলে এখন কিন্তু সবাই চিনেছেন, টিপু সুলতানকে চিনেছেন না, মহীশূরের টিপু সুলতান। তাহলে মহীশূরের টিপু সুলতানের বাবার নাম ছিল হচ্ছে আপনার হায়দার আলী। তাহলে মহীশূরের টিপু সুলতানের বাবা হচ্ছে হায়দার আলী, তাহলে হায়দার আলীর ছেলেকে টিপু সুলতান। তাই এই হায়দার আলীর জন্ম কোথায়, বুদিকোটে। কোন জায়গায়, বুদিকোটে। তিনি দিন্দিগুলের ফৌজদার নিযুক্ত হন। কোন জায়গার ফৌজদার নিযুক্ত হন, দিন্দিগুলের ফৌজদার নিযুক্ত হন। ক্ষমতা গ্রহণ, তারা আশ্রয়দাতা ছিল, তাই আশ্রয়দাতাকে তিনি ক্ষমতাচ্যুত করে নিজে ক্ষমতা গ্রহণ করেন। তাহলে কীভাবে ক্ষমতা গ্রহণ করেন, হায়দার আলী সম্পর্কে একটা তথ্য মনে রাখবেন, খুবই ইম্পর্টেন্ট। পরীক্ষায় আসবে এরকম যে সৃজনশীল দ্বীপে হচ্ছে এক ব্যক্তি রহিম, তার ছেলে হচ্ছে উল্লেখযোগ্য শাসক, কিন্তু এই রহিমকে যে আশ্রয় দেয় সে আশ্রয়দাতাকে পরে হত্যা করে বা আহত করে তিনি আবার ক্ষমতায় আসে। আপনাকে গ নাম্বারে বলবে উক্ত তথ্য দ্বারা কোন ব্যক্তিকে বোঝাচ্ছে, তাহলে অ্যান্সার হবে হায়দার আলী। ওকে, তাহলে আশ্রয়দাতাকে ক্ষমতাচ্যুত করে পরে নিজেই ক্ষমতা তাকে অর্থাৎ তাকে আবার ক্ষমতাচ্যুত করে তিনি আবার ক্ষমতা গ্রহণ করেন। ওকে, আপনার যা সুতরাং আশ্রয় সবাইকে দেওয়া হবে না, বিশ্বস্ত লোককে দিতে হবে। তিনি দক্ষতার বলে তার আধিপত্য বিস্তার ঘটান। ঠিক আছে, তিনি হচ্ছে আশ্রয়দাতার ক্ষমতাকে হচ্ছে তিনি অপব্যবহার করেছেন, কিন্তু তবে তিনি দক্ষ ছিলেন। ধরেন আপনি আমার ওপর হচ্ছে মানে আমি আপনাকে হচ্ছে আশ্রয় দিয়েছি, কিন্তু আশ্রয় দেওয়া সত্ত্বেও আপনার ক্ষমতা লোভ বেশি, কিন্তু আপনি আমাকে হচ্ছে ক্ষমতা থেকে নামাতে পারবেন না যতক্ষণ না আপনার দক্ষতা অর্জন হবে। অর্থাৎ শুধু আশ্রয় দিলেই হবে না, দক্ষ শাসক হইতে হবে। দক্ষ শাসক হইলে আপনি আমাকে ক্ষমতা থেকে নামিয়ে আপনি নিজের ক্ষমতায় আহরণ করতে পারেন। ওকে, অর্থাৎ তিনি অনেক দক্ষ ছিল। কিন্তু তারা আমলে 2টি যুদ্ধ হয়। কয়টি যুদ্ধ হয়, 2টি যুদ্ধ হয়। একটা হচ্ছে প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধ, আর একটা হচ্ছে দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ। মনে রাখবেন এই পর্যন্ত ইঙ্গ মহীশূর যুদ্ধ হয় 4 বার। কয়বার, 4 বার। ইঙ্গ মহীশূর যুদ্ধ হয় কয়বার, 4 বার। তার বাবার আমলে হয় 2 বার, ছেলের আমলে হয় 2 বার। ওকে, তাহলে ইঙ্গ মহীশূর যুদ্ধ হয় কয়বার, 4 বার। প্রথমটা হয় দুটো বাবার আমলে, প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধ, আর একটা দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ। ওকে, এবার দেখেন হেস্টিংসের বিরুদ্ধে অভিযোগ। তার বিরুদ্ধে কী কী অভিযোগ ছিল, ব্রিটিশ সৈন্য ভাড়া খাটানোর অভিযোগ। ব্রিটিশ সৈন্য তিনি ভাড়া খাটিয়েছেন, এটা তার একটা উল্লেখযোগ্য অভিযোগ ছিল। রানী ভবানীর অভিযোগ, হ্যাঁ, নাটোরের তৎকালীন রানী ছিল রানী ভবানী। রানী ভবানীর আপনার হচ্ছে রাজস্ব দিতে একটু দেরি করেছে। কি করেছে, দেরি করেছে।
পরে তার ক্ষমতা থেকে নামানো হয়। রাজস্ব দিতে দেরি করার কারণে তাকে কি করা হয়? ক্ষমতাচ্যুত করা হয়। ক্ষমতাচ্যুত করা হয়। কাকে ক্ষমতাচ্যুত করেন? হেস্টিংস এর রানী ভবানীকে। নন্দকুমারের ফাঁসি দেওয়া হয়। অযোধ্যার বেগমের ওপর অত্যাচার করা হয়। ওকে, অযোধ্যার বেগমের অত্যাচার হিসেবে কী করা হয়? তিনি তার কাছ থেকে টাকা চাইছিলেন। কি চাইছেন? টাকা তিনি দিতে সম্মত হয়নি, এই জন্য পরে তাকে হত্যা করা হয়। তাহলে তার বিরুদ্ধে অভিযোগগুলো কী কী? নন্দকুমারের হত্যা, অযোধ্যা বেগমের অত্যাচার, তারপর হচ্ছে সৈন্য ভাড়া খাটিয়ে দিয়েছে, আর রানী ভবানীর বিরুদ্ধে রানী ভবানীর অভিযোগ। ওকে, এবার দেখেন হেস্টিংসের পদত্যাগ, ওই ইমপিচমেন্ট মানে হচ্ছে দেখবেন যুক্তরাষ্ট্রে দেখবেন ইমপিচমেন্ট হয়, অর্থাৎ অভিশংসন। ইমপিচমেন্ট মানে কি? অর্থটা দেখি নেই। অভিশংসন ইংরেজিতে বলা হয় ইমপিচমেন্ট, বাংলাতে বলা হয় অভিশংসন। অর্থাৎ কারোর কোনো প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টারের উপর যদি হচ্ছে আপনার মানে হচ্ছে আপনার পার্লামেন্ট যদি হচ্ছে আপনার অস্থায়ী প্রদান করে, তাহলে কি করা হয়? আপনার তাদের ওপর হচ্ছে ইমপিচমেন্ট করা হয়, অর্থাৎ অভিশংসন করা হয়। তখন থেকে তিনি আর ক্ষমতায় থাকতে পারবেন না। ওকে, 7 বছর ধরে তার বিচার চলে, এবং বিচার চলার ফলে তাকে হচ্ছে আপনার জেলে দেওয়া হয়, এবং তাকে কি বলা হয়? মানব জাতির শত্রু বলা হয়। কি বলা হয়? মানব জাতির শত্রু বলা হয়। তিনি ছিলেন সম্ভবত সর্বশ্রেষ্ঠ শাসক। দেখেন তার বিরুদ্ধে কিন্তু অনেক অভিযোগ ছিল, তাও কিন্তু তিনি অনেক সর্বশ্রেষ্ঠ শাসক ছিল। তবে অনেকে তার চরিত্রের কঠোর সমালোচনা করেছেন, মানে তার ক্যারেক্টারলেস ছিল, তার চরিত্রে অনেক কঠোর সমালোচনা করেছেন। তাহলে হেস্টিংস সম্পর্কে আমরা কী কী জেনেছি? হেস্টিংস হচ্ছে কত বছর বয়সে আপনার ক্ষমতায় এসেছিল? কত বছর বয়সে? 18 বছর বয়সে। ওকে, 13 বছর ক্ষমতা ছিল। তারা কী কী সংস্কার করে? রাজস্ব সংস্কার করে, বিচার বিভাগের সংস্কার করে, প্রশাসনিক সংস্কার করে। ওকে, তার বিচার 7 বছর ধরে চলে। ওকে, তাকে কি বলা হয়? তাকে মানবজাতির শত্রু বলা হয়। এই সত্ত্বেও তিনি কি ছিল? তিনি হচ্ছে আপনার সর্বশ্রেষ্ঠ শাসক ছিল। ওকে, একের সাথে শত্রু, আবার দেখেন একের সাথে সর্বশ্রেষ্ঠ শাসক। ওকে, মজার বিষয় না? শত্রু সমান শ্রেষ্ঠ, মজার বিষয়। এবার দেখেন পিটের ভারত শাসন আইন। একজন ব্যক্তির নাম হচ্ছে পিট, একজন ব্যক্তির নামই পিটের ভারত শাসন আইন। ইংল্যান্ডের তৎকালীন প্রধানমন্ত্রী উইলিয়াম পিট, ওর নাম কি? উইলিয়াম পিট। বর্তমান প্রধানমন্ত্রী কি? ইউকের বরিস জনসন, তবে তিনি পদত্যাগ করেছেন। ওকে, ইংল্যান্ডের তৎকালীন প্রধানমন্ত্রী ছিল উইলিয়াম পিট। তিনি 1784 সালে এই আইন প্রণয়ন করেন। তাহলে এই আইনকে প্রণয়ন করেন হচ্ছে আপনার উইলিয়াম পিট। কত সালে? 1784 সালে। এই আইন দ্বারা হেস্টিংসের গভর্নর থেকে গভর্নর জেনারেল পদে দেওয়া হয়। তার মানে কি বোঝা গেল? গভর্নরের উপরের পদ হচ্ছে গভর্নর জেনারেল। তাহলে গভর্নরের উপরের পদ কি? গভর্নর জেনারেল। ওকে, গভর্নর জেনারেল। তাহলে গভর্নর জেনারেল নিচের পদ হচ্ছে গভর্নর। তাহলে কোন আইনের বলে হেস্টিংসকে গভর্নর থেকে গভর্নর জেনারেল দেওয়া হয়? এই পিটের ভারত শাসন আইনের ফলে। কত সালে আইনটা প্রণয়ন করা হয়? 1784 সাল। ওকে, এই আইনের কয়েকটি উল্লেখযোগ্য ধারা দেখেন। এক নম্বর দেখেন, বোর্ড অফ কন্ট্রোলের ওপর কোম্পানির সামরিক ও বেসামরিক ক্ষমতা অর্পণ করা হয়। অর্থাৎ বোর্ড অফ কন্ট্রোলটা পুরোটাই ইংরেজের হাতে থাকবে। এই আইন 1858 সাল পর্যন্ত কার্যকর থাকে। এবার আসেন কেন 1858 সাল পর্যন্ত কার্যকর থাকে? কারণ সিপাহী বিদ্রোহ চলে হচ্ছে আপনার 1857 পর্যন্ত। সিপাহী বিদ্রোহের ফলে আপনার হচ্ছে ইংরেজদের হচ্ছে ক্ষমতা খর্ব করা হয়, এবং তারা এই ক্ষমতা থেকে চলে যায়। তখন কি করা হয়? আপনার হচ্ছে ইংরেজরা তখন একটু দুর্বল হইতে থাকে। সুতরাং ঠিক 1 বছর পরেই তাদের ক্ষমতা কমতে থাকে, তাদের ক্ষমতা আস্তে আস্তে কমতে থাকে, এবং এই আইনটা হচ্ছে 1858 সাল পর্যন্ত কার্যকর থাকে। ওকে, তাহলে এটা হচ্ছে পিটের ভারত শাসন আইন। উইলিয়াম পিট তৎকালীন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন। এই আইনের ত্রুটি, অর্থাৎ এই আইনে কী কী ত্রুটি থাকে? কোনো যখন আইন করা হবে সেই আইনে কিন্তু ত্রুটি থাকবে। যেমন বর্তমান ডিজিটাল নিরাপত্তা আইন, এই আইনে যেমন সুবিধা আছে, এই আইনের তেমন আরও বেশি অসুবিধাও আছে। ঠিক ওই রকম উইলিয়াম পিটের ভারত শাসন আইনের সুবিধা দেখেছি, এবং এবার আমরা অসুবিধা অর্থাৎ ত্রুটিগুলো দেখি। স্বাধীন বাণিজ্য নীতি চালিয়ে যায় এবং দ্বৈত শাসন নীতি পরিচালনা করেন। দেখেন এই ওয়ারেন হেস্টিংস কিন্তু এই দ্বৈত শাসন নীতি তিনি কী করেন?
রহিত করেন। তিনি উইলিয়াম পিট কী করে আবার পরিচালনা করেন। ওকে, এটা একটা ত্রুটি ছিল। ভারতবর্ষের শাসন কাজ পরিচালনা উদাসীন হয়ে পড়ে, অর্থাৎ এই আইনের একটা ত্রুটি হচ্ছে পরিচালনা তারা কী হয়, উদাসীন হয়, অর্থাৎ তারা আস্তে আস্তে গা ছেড়ে দেয়। এই আইনের মাধ্যমে রেগুলেটিং আইনের ত্রুটি বিচ্যুত করা হয়। কোন আইনের ত্রুটি বিচ্যুত করা হয়? রেগুলেটিং আইন। কি আইন? রেগুলেটিং আইন, যেটা কে প্রণয়ন করে? হেস্টিংসের রেগুলেটিং আইনের ত্রুটি বিচ্যুত করা হয়। ওকে, এবার দেখেন লর্ড কর্নওয়ালিসের তিনি হচ্ছে আপনার কি কি সংস্কার করেছে, তার কি কি সমস্যা ছিল, এগুলো সম্পর্কে আমরা ধারণা নেব। ওকে, সংস্কার কার্যাবলী সম্পর্কে দেখেন। কর্মচারীদের দুর্নীতি দমন, তিনি কি করেন? ক্ষমতা এসে কর্মচারীদের দুর্নীতি দমন করেন। জবাবদিহিতার জন্য কর্নওয়ালিস কোড গঠন করেন। কি করেন? তার নাম যেহেতু কর্নওয়ালিস, তার নামে একটা কোড গঠন করে, তার নাম হচ্ছে কর্নওয়ালিস কোড। ওকে, তাহলে কর্নওয়ালিস কোড কে গঠন করেন? লর্ড কর্নওয়ালিস। তা দুর্নীতি দমনের জন্য তিনি কী করেন? একটা কঠোর এবং কঠিন এবং উপযুক্ত একটা পদক্ষেপ, সেটা হচ্ছে কর্নওয়ালিস কোড গঠন করেন। ভারতের সিভিল সার্ভিসের প্রবর্তন করেন। এই যে বাংলাদেশে কি আছে, বিসিএস আছে না, ঠিক এরকম ভারতেও কিন্তু হচ্ছে সিভিল সার্ভিস আছে। অর্থাৎ খুবই একটা ইম্পর্টেন্ট তথ্য হচ্ছে ভারতে তিনি হচ্ছে সিভিল সার্ভিসের সূচনা করেন। তাহলে সিভিল সার্ভিসের সূচনা কী করেন? লর্ড কর্নওয়ালিস। ওকে, এবার দেখেন বিচার বিভাগের সংস্কার। দুর্নীতি দমন তো করছে, এবার দেখে বিচার বিভাগে কী কী সংস্কার করেছেন। বিচার বিভাগকে রাজস্ব বিভাগ থেকে আলাদা করেন। দেখেন এই লর্ড কর্নওয়ালিস কিন্তু বিচার বিভাগ, ওয়ারেন হেস্টিংস কী করেছিলেন? ওয়ারেন হেস্টিংসও বিচার বিভাগকে রাজস্ব বিভাগ থেকে আলাদা করেছেন। আবার লর্ড কর্নওয়ালিস ক্ষমতা এসেও একই কাজ করেন, বিচার বিভাগকে রাজস্ব বিভাগ থেকে আলাদা করেন। কতটি? 4টি ভ্রামান্য বিচারালয় প্রতিষ্ঠা করেন। অর্থাৎ ভ্রামান্য মানে কি? যে সকল আদালতগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। ওকে, মোবাইল কোর্ট। হ্যাঁ, তিনি প্রদেশকে জেলায় এবং জেলাকে থানায় রূপান্তর করেন। তাহলে প্রদেশকে জেলায় এবং জেলাকে কী করেন? থানায় রূপান্তর করেন। ওকে, বাণিজ্য সংস্কার দেখেন। কালেক্টরগণকে বাণিজ্যের ওপর নিষেধাজ্ঞা দেন। তাহলে কালেক্টরগণকে বাণিজ্যের ওপর নিষেধাজ্ঞা দেন মানে কি? অর্থাৎ কালেক্টররা বাণিজ্য করতে পারবে না। কালেক্টররা বাণিজ্য করতে পারবে না। ওকে, তাহলে হচ্ছে লর্ড কর্নওয়ালিসের কী কী সংস্কার দেখেছি। তিনি হচ্ছে বাণিজ্য সংস্কার করেছেন, বিচার বিভাগের সংস্কার করেছেন, বিচার বিভাগকে তিনি হচ্ছে রাজস্ব বিভাগ থেকে আলাদা করেছেন। দুর্নীতি দমনের জন্য তিনি হচ্ছে কর্নওয়ালিস কোড গঠন করেছেন। ওকে, এবার দেখেন চিরস্থায়ী বন্দোবস্ত। লর্ড কর্নওয়ালিস 1793 সালে 22 মার্চ চিরস্থায়ী বন্দোবস্ত প্রণয়ন করেন। তাহলে চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রণয়ন করে? লর্ড কর্নওয়ালিস। ওকে, এই চিরস্থায়ী বন্দোবস্তের উদ্দেশ্যটা কি? জমিদার শ্রেণীর উদ্ভব ঘটনা, অর্থাৎ আর জমিদাররা যেন হচ্ছে প্রভাব সৃষ্টি করতে পারে, এই জন্য তিনি কী করেন? জমিদার শ্রেণীর উদ্ভব ঘটানোর জন্য যায়, এই জন্য তিনি হচ্ছে এই আইনটা প্রণয়ন করেন। কোম্পানির রাজস্ব যেন বৃদ্ধি পায়, অর্থাৎ জমিদাররা কী করতো? একে অপরের সাথে হচ্ছে প্রভাব বিস্তার করতো। প্রভাব বিস্তার করার ফলে তারা কী করবে? এই সুযোগে ইংরেজরা যেন হচ্ছে রাজস্ব বৃদ্ধি করতে পারে, এই জন্য এই বুদ্ধি খাটিয়ে চিরস্থায়ী বন্দোবস্তটা প্রণয়ন করেন হচ্ছে লর্ড কর্নওয়ালিস। জেলা কালেক্টরের 1787 থেকে 1788 সালে সংগৃহীত তথ্যভিত্তিক সুপারিশ করেন কে? এই লর্ড কর্নওয়ালিস। ওকে, তাহলে চিরস্থায়ী বন্দোবস্তের উদ্দেশ্যটা কি? জমিদারের উদ্ভব ঘটানো। মেইনলি জমিদার উদ্ভব ঘটালে কিন্তু রাজস্ব এমনি বৃদ্ধি পাবে। ক্লিয়ার? ওকে, এবার দেখেন সুফল আমরা দেখবো, দেন কুফলও দেখবো। সুফল হচ্ছে জমির মূল্য ও উৎপাদন বৃদ্ধি পায়, খুব ভালো বিষয়, উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। কোম্পানির বাজেট প্রণয়নের সুবিধা হচ্ছে, এটা খুব ভালো। পূর্বের ভূমি রাজস্বের কুফল দূরীকরণ যাচ্ছে, এটা খুব ভালো। জমিদারও আয় বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ যখন ব্রিটিশরা যখন আয় বৃদ্ধি হবে, তখন কী হবে? জমিদারদেরও আয় বৃদ্ধি হবে। ব্রিটিশ সরকারের জনপ্রিয়তা লাভ, এটা খুব ভালো কথা। কিন্তু কুফলটা দেখেন, কুফল হচ্ছে জমি জরিপ না করে রাজস্ব নির্ধারণ। রাজস্ব পাচ্ছে ঠিক আছে বেশি পরিমাণে, কিন্তু কি করছে না? জমি জরিপ করছে না, অর্থাৎ সার্ভে করছে না। সূর্যাস্ত আইন প্রণয়ন করেন। সূর্যাস্ত আইনটা কি একটু বোঝাচ্ছি। ইংরেজ সরকারের রাজস্বের ক্ষতি হচ্ছে, মুসলিমরা ক্ষতি শিকার হচ্ছে, সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে মুসলিমরা, কারণ জমিদাররা ছিল হচ্ছে হিন্দু। তৎকালীন জমিদাররা কারা ছিল?
জমিদার ছিল হচ্ছে হিন্দু। হিন্দুরা ক্ষমতায় পাচ্ছে, জমি মালিক হচ্ছে, কিন্তু মুসলিমরা ক্ষতি শিকার হচ্ছে এই চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে। তিনি এই কুফলটা কি সূর্যাস্ত আইন প্রণয়ন করেন। সূর্যাস্ত আইনটা কি? সূর্যাস্ত আইন হচ্ছে কোনো একদিনে অর্থাৎ নির্দিষ্ট দিনে কোনো একদিন অর্থাৎ নির্দিষ্ট দিনে রাজস্ব অর্থাৎ অর্থ সূর্য ওঠা থেকে সূর্য অস্ত পর্যন্ত রাজস্ব সূর্য ওঠা থেকে সূর্য অস্ত পর্যন্ত দিতে হবে। অর্থাৎ রাজস্বটা দিতে হবে কোনো একদিনে, এবং সেই পরে দিলে কিন্তু আর হবে না। অর্থাৎ আমি খুব সহজে বোঝাচ্ছি। ধরেন বললাম হচ্ছে আজকে হচ্ছে রাজস্ব দিতে হবে। আজকে যখন হচ্ছে 4:40 যখন সূর্য উঠবে, আবার 6:50 যখন সূর্য ডুববে, অর্থাৎ এই সময়ের মাঝেই সবাইকে কী দিতে হবে? রাজস্বটা দিতে হবে কোনো এক নির্দিষ্ট দিনে। আজকে হইতে পারে বা রবিবার, সোমবার, যে কোনো একদিন হইতে পারে। যে কোনো দিনে সূর্য ওঠা থেকে সূর্য ডোবার মাঝে রাজস্বটা দিতে হবে। এই যে নিয়ম, এটাকে বলা হচ্ছে সূর্যাস্ত আইন। ক্লিয়ার? তাহলে কুফলটা দেখেছি, মুসলিমরা ক্ষতি শিকার হচ্ছে, তারপর হচ্ছে সূর্যাস্ত আইন প্রণয়ন করা হচ্ছে, সুফল ছিল। এবার দেখেন লর্ড ওয়েলেসলি, তিনি দুটি সাম্রাজ্যবাদ নীতি গ্রহণ করেন। কি করেন? দুটি সাম্রাজ্যবাদ নীতি গ্রহণ করেন। একটা হচ্ছে অধীনতামূলক মিত্রতার নীতি, আর একটা হচ্ছে অগ্রসর নীতি। খুব ভালো ভালো নীতি গ্রহণ করেছেন, ইনি ভালো কাজ করেছেন। একটা হচ্ছে অধীনতামূলক মিত্রতার নীতি, আর একটা হচ্ছে অগ্রসর নীতি। অগ্রসর মানে কি? অর্থনীতিকে অপর দিকে নিয়ে যাওয়া, অগ্রগামী করা। আর অধীনতামূলক মিত্রতা নীতি বলতে কি বোঝাচ্ছে? অধীন মানে কি? কারো অধীনে থাকা। আগে সূত্র বোঝেন, মানে কথাটা বোঝেন। অধীন মানে কি? কারো অধীনে থাকা। মিত্র মানে কি? বন্ধু। নীতি মানে কি? পলিসি। অর্থাৎ কারো অধীনে থেকে যে বন্ধু হয়, এই যে নীতি প্রণয়ন করা হয় তাকে বলা হচ্ছে অধীনতামূলক মিত্রতা নীতি। যেমন দেখেন, আপনাকে বললাম যে হচ্ছে আপনারা সবাই আমার বন্ধু, তাহলে আমার অধীনে আপনারা বন্ধু হচ্ছেন, এটা হচ্ছে অধীনতা মিত্রতা নীতিটা। কি বোঝাচ্ছে? অর্থাৎ আমি চাই না যে হচ্ছে আর কেউ আপনাদের বন্ধু হোক, আমার অধীনে সব কিছু আপনাকে মেনে চলতে হবে, অর্থাৎ আমি যা বলবো আপনার তাই করতে হবে। এটা হচ্ছে অধীনতামূলক মিত্রতা নীতি। এই নীতিতে আবদ্ধ হলে ব্রিটিশ সরকারের অনুমতি ব্যতীত কারো রাজস্বর বিরুদ্ধে যুদ্ধ সন্ধি করতে পারবেন। অর্থাৎ ঠিক যে বিষয়টা বললাম যে আপনারা আমার বন্ধু, সুতরাং আমার নির্দেশ ছাড়া আপনারা কারোর সাথে আর বন্ধুত্ব করতে পারবেন না, বা ঠিক ওই রকম। ওকে, তাহলে কারো হচ্ছে রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ বা সন্ধি করতে পারবে না। এই নীতিতে আবদ্ধ হলে তাদের রাজ্য একদল ইংরেজ সৈন্য থাকবে। অর্থাৎ আপনারা যেন কারো বন্ধু হইতে পারেন না, আমি কিন্তু আপনাদের উপর নজর রাখবো, গোয়েন্দাগিরি করব। এই ঠিকাটি বোঝাচ্ছে একদল ইংরেজ সৈন্য থাকবে। এনার মাধ্যমে নিরাপত্তার দায়িত্ব ব্রিটিশ সরকার বহন করে। নিরাপত্তার দায়িত্ব কে বহন করবে? অর্থাৎ আপনাদের যত কিছু নিরাপত্তা, যেহেতু আপনারা সবাই আমার অধীনে, তাহলে আপনার নিরাপত্তার দায়িত্ব আমার, তাহলে সব কিছু নিরাপত্তার দায়িত্ব কে প্রদান করে? ব্রিটিশ সরকার প্রদান করে। ওকে, এবার দেখেন অগ্রসর নীতিটা কি? এই নীতি অধীনতামূলক মিত্রতা নীতির সাদৃশ্য, অর্থাৎ অধীনতামূলক কি? অর্থাৎ অগ্রসর হইতে হবে। আমরা সব একসাথে থেকে, আপনারা সবাই আমার অধীনে থেকে আমরা বন্ধু হয়ে আমরা আরও সামনে এগিয়ে যাব। এটা হচ্ছে অধীনতামূলক মিত্র নীতির একটি সাদৃশ্য হচ্ছে অগ্রসর নীতি। তারা কী কী সংস্কার করেছেন? কৃষি সংস্কার করেছেন। তিনি কৃষি জরিপ করেন। আগের শাসক কিন্তু কৃষি জরিপ করেন নাই, ঠিক আছে, কিন্তু ইনি কৃষি জরিপ করেছেন। তিনি কোর্ট ফি চালু করেছেন। কি করেছে? কোর্ট ফি চালু করেছেন। বিচারের কার্যে কোর্ট ফি চালু করেছেন। শিক্ষা, তিনি হচ্ছে ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন করেছেন। এই ফোর্ট উইলিয়াম কলেজ, এই ফোর্ট উইলিয়াম হচ্ছে আপনার তৎকালীন ইউকের রাজা ছিল তৃতীয় উইলিয়াম। কে ছিল? তৃতীয় উইলিয়ামের নামে কলকাতায় ফোর্ট মানে হচ্ছে দুর্গ। ফোর্ট মানে কি? দুর্গ, কেল্লা, এই দুর্গ। তাহলে ফোর্ট মানে হচ্ছে দুর্গ, অর্থাৎ ফোর্ট মানে দুর্গ, এবং উইলিয়াম হচ্ছে একজন ব্যক্তি, তিনি হচ্ছে তৃতীয় উইলিয়াম। তার নামে যে দুর্গটা গড়ে তোলা হচ্ছে সেটা হচ্ছে ফোর্ট উইলিয়াম দুর্গ। তাহলে শিক্ষার ক্ষেত্রে তিনি হচ্ছে ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন করেন। বিচার হচ্ছে কোর্ট ফি চালু করেন। কৃষিক্ষেত্রে জরিপ সার্ভেটা চালু করেন। ওকে, খুবই ইম্পর্টেন্ট কাজ করেছেন তিনি।
এবার দেখেন ইঙ্গ মহীশূর যুদ্ধ, ওই যে টিপু সুলতান, তাহলে টিপু সুলতানের বাবাকে, টিপু সুলতানের বাবা হচ্ছে হায়দার, অর্থাৎ হায়দারের ছেলে হচ্ছে আপনার টিপু সুলতান। ওকে, এই যে লিখে দিয়েছে, তার পিতার নাম হচ্ছে হায়দার আলী। তিনি জ্যাকোবিন ক্লাবের সদস্য ছিলেন। তিনি কি ছিলেন? জ্যাকোবিন ক্লাবের সদস্য ছিলেন। এবার আসেন জ্যাকোবিন ক্লাবটা কি। যখন ফরাসি বিপ্লব হয়, কি বিপ্লব হয়? ফরাসি বিপ্লব হয়। ফ্রান্সে যখন ফরাসি বিপ্লব হয় তখন রাজনৈতিক ব্যক্তিদের একটা ক্লাব ছিল, রাজনৈতিক ব্যক্তিদের একটা কি ছিল? ক্লাব ছিল। সেই ক্লাবকে বলা হচ্ছে জ্যাকোবিন ক্লাব। সেই জ্যাকোবিন ক্লাবের সদস্য কে ছিল? এই টিপু সুলতান। তিনি স্বাধীনতা বৃক্ষ নামে একটি গাছ রোপণ করেছেন। কি করেছেন? স্বাধীনতা বৃক্ষ নামে একটি গাছ রোপণ করেছেন। অর্থাৎ তিনি বুঝাচ্ছেন যে আমরা স্বাধীনতা বিশ্বাসী, আমরা কারো উপর নির্ভরশীল হতে চাই না, যা স্বাধীনচেতা মনোভাবের বহিঃপ্রকাশ ঘটে। তার আমলে তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ হয় এবং তার আমলে চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধ হয়। তাহলে আমরা কি জেনেছি? ইঙ্গ মহীশূর যুদ্ধ হয় 4 বার, তার বাবার আমলে হয় 2 বার এবং তার ছেলের আমলে হয় 2 বার। তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ হচ্ছে মহীশূর পরাজিত হয়, কিন্তু পরাজিত হয়ে আবার তিনি যুদ্ধ করেন যে আমি কেন পরাজিত হব, আমাকে জয় হইতে হবে। জয়ী হওয়ার জন্য তিনি হচ্ছে আবার চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধ করেন। সেই যুদ্ধ তিনি হচ্ছে নিহত হন। ক্লিয়ার? ওকে, খুব সহজভাবে কিন্তু উপস্থাপন করছে। লর্ড উইলিয়াম বেন্টিং, নামগুলো অদ্ভুত। তার সংস্কারগুলো কি কি? অর্থনৈতিক সংস্কার দেখেন, অতিরিক্ত কর্মচারী ছাঁটাই করেছেন। কি করেছেন? অতিরিক্ত কর্মচারী ছাঁটাই করেছেন। সংস্কারগুলো খুব সুন্দর। অর্ধভাতা রহিত করেন, এগুলো সংস্কার হইল। অর্ধভাতা রহিত করেন অর্থাৎ মানুষকে মারার বুদ্ধি। বেসরকারি কর্মচারীদের বেতন হ্রাস করেন। তো দেখেন তো তার সংস্কার কি খুব ভালো হইলো না খারাপ হইলো? সবগুলো খারাপ সংস্কার করেছেন। বেসরকারি কর্মচারীদের বেতন হ্রাস করেছেন, অর্ধভাতা রহিত করেছেন, অর্থনৈতিক সংস্কার হচ্ছে অতিরিক্ত কর্মচারী ছাঁটাই করেছেন। একটা সংস্কার তার ভালো ছিল না। ওকে, তার প্রশাসনিক সংস্কারটা একটু দেখে নেই কীরকম তিনি যোগ্য মানুষ। সাব জজ অর্থাৎ জাজের নিচে হচ্ছে সাব জজ, জাজের নিচে হচ্ছে সাব জাজ, অর্থাৎ এসপির নিচে যেমন এএসপি ঠিক ওই রকম। ওকে, সাব জাজের পদ সৃষ্টি। তিনি দেশীয় ভাষা প্রচলন করেন, জুরি ব্যবস্থা প্রচলন করেন, অর্থাৎ বিচার ব্যবস্থা তিনি প্রচলন করেন। তবে প্রশাসনিক সংস্কারটা অনেক সুন্দর ছিল, তাই না? কিন্তু অর্থনৈতিক সংস্কার একটাও ভালো হয়নি। এবার দেখেন লর্ড উইলিয়াম বেন্টিংয়ের অর্থনৈতিক সংস্কারটা আমরা একটা দেখে নিই। সেটা হচ্ছে এটা তো ছিল। ওকে, এটা দেখি, সতীদাহ প্রথা উচ্ছেদ করেন। তাহলে সতীদাহ প্রথা উচ্ছেদ কে করেন? লর্ড উইলিয়াম বেন্টিং। খুবই কয়েকটি ইম্পর্টেন্ট তথ্য। সতীদাহ প্রথা বিচ্ছেদ করেন। ওকে, গঙ্গায় সন্তান বিসর্জন নীতি নিষিদ্ধ করেন কে? তিনি। শিশু হত্যা বন্ধ করেন, শিক্ষার ক্ষেত্র সংস্কার করেন তিনি। ওকে, জাস্ট তার এই একটা সংস্কারটা, অর্থনৈতিক সংস্কারটা ভালো ছিল না, বাকি সব কিন্তু মাশাআল্লাহ ভালো ছিল। হ্যাঁ, সতীদাহ প্রথা বিলুপ করেন, গঙ্গার সন্তান বিসর্জন নিষিদ্ধ করেন, শিশু হত্যা বন্ধ করেন, শিক্ষার ক্ষেত্র সংস্কার করেন। হ্যাঁ, ওকে, এবার দেখেন 1833 সালে সনদ আইন বলতে আমরা কি বুঝি? 1813 সালে, কত সালে? 1813 সালে প্রবর্তিত সনদের মেয়াদ ছিল হচ্ছে 1833 সাল পর্যন্ত। অর্থাৎ 1813 সালে একটি সনদ আইন পাশ করা হয়, যার মেয়াদ ছিল হচ্ছে 20 বছর। কত বছর? 20 বছর। অর্থাৎ কত সাল পর্যন্ত? 1833 সাল পর্যন্ত। তখন সরকার চিন্তা করলো এটার মেয়াদ যদি আমরা আরও 20 বছর বৃদ্ধি করতে পারি, তাহলে 1853 পর্যন্ত যে বৃদ্ধি করতে পারি, এই বৃদ্ধির জন্য যে আইন, সেটাকে বলা হচ্ছে আপনার 1833 সালের সনদ আইন। ওকে, এই সংস্থাগুলো কি একটু দেখেন। কোম্পানির একচেটিয়া ক্ষমতা খর্ব করা, খুব একটা ভালো ছিল। একচেটিয়া ক্ষমতা খর্ব করা হচ্ছে। ভারতে ইংরেজদের বসবাসের অনুমতি দেওয়া হচ্ছে। চীনের বাণিজ্য অধিকার খর্ব করা হচ্ছে, অর্থাৎ চীন যেন এই ভারত উপমহাদেশে বাণিজ্য করতে না পারে, এই জন্য তারা কি করছে? এই সংস্কারটা নিয়ে আসছে। অর্থাৎ এই সংস্কারটা করেছে কত বছরের জন্য? প্রথমে 1813 থেকে 20 বছর, পরে যখন মেয়াদ শেষ হয় 1833 সালে আরও 20 বছর বৃদ্ধি করা হয়। কত সাল পর্যন্ত? 1853 সাল পর্যন্ত। তাহলে এই ধারাটা কী বলা হচ্ছে? ইংরেজদের একচেটিয়া ক্ষমতা খর্ব করা হয়, এটা ভালো ছিল। চীন যেন এই দেশে ক্ষমতা না করতে পারে, এটা ভালো ছিল। ইংরেজদের বসবাসের অনুমতি দেওয়া হয়, এটা ভালো ছিল। ওকে, তাহলে এই হচ্ছে আজকে আমাদের 1833 সালে সনদ আইন। ওকে, সুতরাং আশা করি সবাই আজকে ক্লাসটা খুব সুন্দর করে উপভোগ করেছেন। দেখেন এই টপিকগুলো কিন্তু খুবই কঠিন এবং আপনাদেরকে বোঝানো কঠিন। আমি খুব সহজভাবে উপস্থাপন করেছি যেন আপনারা ভালোভাবে বুঝতে পারেন। আপনারা বুঝতে পারলে আমার ভালো লাগবে, আমার শান্তি লাগবে। ওকে,
ওকে, আর কারো যদি কোশ্চেন থাকে আমাকে জানাবেন, কমেন্ট বক্সে জানাবেন লিঙ্কের, আমি হচ্ছে অবশ্যই অ্যান্সার দেবো। ওকে, তাহলে সবাই আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 3 নাম্বার লেকচারে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।